আজকে প্রথম কাজটা হচ্ছে গ্রুপ আনগ্রুপটা শেখা। খুব ইজি জিনিস, একটা সিম্পল কমান্ডের মাধ্যমে এটা করা যায়। গ্রুপ করার জন্য অবশ্যই একটা থেকে বেশি হতে হবে, অবজেক্টের সংখ্যা একটা থেকে বেশি হতে হবে, কারণ একটা থাকলে সেখানে তো গ্রুপ করার কোনো স্কোপই থাকবে না। বেশ কয়েকটা আমি শেপ নিচ্ছি বিভিন্ন সাইজের। বেশ কয়েকটা শেপ নিয়ে নিলাম। আমরা কি এই সিলেকশনটা বুঝি? ড্র্যাগ করে ওভারঅল একটা সিলেকশন নেওয়া, এটা কি আমরা বুঝি? করতে পারি, তাই না? আচ্ছা, এখন কোন সময় এরকম হতে পারে এখানে পাঁচটা শেপ আছে, পাঁচটা শেপের মধ্যে আমার হয়তো তিনটা শেপ লাগবে বা চারটা শেপ লাগবে, হয়তো এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তখন কি করা যেতে পারে? একটু ঝামেলা তৈরি হয় না? এটা আমি নিব, ড্র্যাগ করে তো এই দুইটা নিতে পারতেছি, এটা নিতে চাইলে কি হচ্ছে, সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মাল্টিপল সিলেকশন নামে একটা কথা আছে, সেই জিনিসটা যদি আমরা শিখে যাই এই প্রবলেমটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কিবোর্ড থেকে শিফট যদি চাপি, ইনিশিয়ালি যদি আমি এটা সিলেক্ট করে রাখি, আমি চাইতেছি এই সিলেকশনের সাথে এটাও অ্যাড করব, মানে এটার সাথে এটাকেও অ্যাড করে নিব। তখন কিছু করতে হবে না, জাস্ট কিবোর্ড থেকে শিফট চেপে একটা সিঙ্গেল ক্লিক করলে সিলেকশনটা এটাকে অ্যাড করে নিবে। এখন যদি আবার এই কোণারটা আমি অ্যাড করতে চাই, জাস্ট শিফট চেপেই আবার আমি এটাতে ক্লিক করব। গতদিন ওই যে দুই কোণার রেডিয়াস তৈরি করা দেখাইছিলাম না, তখন কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে শিফট চেপে সিলেকশনটা নিয়েছিলাম আর কি। আচ্ছা, এখন যদি চাই আবার ডিসিলেক্ট করে দিব, সেম ওয়েতেই আবার শিফট চেপেই যদি সিলেক্ট করা কোনো অবজেক্টে আমি ক্লিক করি, সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা মনে থাকবে না সবার? আচ্ছা, এই জিনিসটা হঠাৎ করে চলে আসলো, গত ক্লাসে এই জিনিসটা আপনাদের বলা হয়নি, তার জন্য এটাই আগে বলে ফেললাম। আচ্ছা, এখন গ্রুপিংটা দেখি। গ্রুপিং এর জন্য বলতেছিলাম যে একটা হলে সেখানে গ্রুপিং এর দরকার নাই, কারণ একটাই তো ইন্ডিভিজুয়াল, সেটাই সবকিছু। একটা থেকে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, আমি চাইলে যদি দুইটা একসাথে মুভ করতে চাই বা দুইটা একসাথে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হচ্ছে, দুইটা একসাথে সিলেকশন নেওয়া লাগতেছে, তারপরে আমি দুইটা মুভ করতে পারতেছি। কিন্তু এই দুইটা জিনিস যদি আমি গ্রুপ করে ফেলি, তখন আর দুইটা আমার একসাথে সিলেক্ট করতে হবে না, যে কোনো একটা সিলেক্ট করলে বাকিটাও সিলেক্ট হয়ে যাবে। গ্রুপটা কিভাবে করতে পারি? বেশ কয়েকটা জায়গা থেকে গ্রুপ করা যেতে পারে, আমি কয়েকটা দেখা দিচ্ছি, কিন্তু আপনারা একটা মনে রাখবেন তাহলেই চলবে। মানে দুইটা বা তিনটা আমি সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে একটা কমান্ড দিলে এই কাজটা করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল জি, জি ফর গ্রুপ। কন্ট্রোল জি যদি প্রেস করে দেই, দেখেন এখন আমি একটা ক্লিক করব, বাকি দুইটাও কিন্তু এর সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। একটা মুভ করব, তো দেখে নেন আগে, পরে কাজ করেন। একটা মুভ করলে বাকিগুলোও মুভ করবে এটার সাথে, পারা যাবে না এটা? চাইলে আবার কি করতে পারবো, এই গ্রুপড অবজেক্টগুলোকে আমি আবার আনগ্রুপ করে ফেলতে পারবো। আনগ্রুপ করার জন্য কন্ট্রোল জি এর সাথে এক্সট্রা আরেকটা কি ইউজ করতে হবে, সেটা হচ্ছে শিফট। কন্ট্রোল শিফট জি যদি প্রেস করি, তাহলে এই অবজেক্টগুলো আবার আনগ্রুপ হয়ে যাবে। আমি প্রেস করে দিছি, বাইরে একটা ক্লিক করব, তারপরে যদি আমি সিলেক্ট করি, দেখবো সবগুলা আলাদা, আবার আগের মতো। বুঝা যাচ্ছে বিষয়টা? এই গ্রুপটা অন্যখান থেকেও করা যেতে পারে, তবে কন্ট্রোল জি এটা সব থেকে সুবিধাজনক, কারণ শর্টকাট ইউজ করলে কাজ কি হবে, কাজ ফাস্টার হবে এবং আপনিও কাজ করে মজা পাবেন। অন্যভাবেও করা যেতে পারে, সেটা হচ্ছে মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে অবজেক্টগুলো, তারপরে অবজেক্ট মেনু থেকে গ্রুপ নামে একটা অপশন পাওয়া যাবে এবং তার পাশে দেখতেছেন যে কন্ট্রোল জিটাও লেখা আছে, তার মানে এটা হচ্ছে শর্টকাট। গ্রুপ করে দেই যদি এখান থেকে, আবার আগের মতো সেম কাজটাই করবে। সিলেক্ট করা হচ্ছে প্রথম শর্ত, যে কোনো অবজেক্টে কোনো কাজ করতে চাইলে সেটা অবশ্যই সিলেকশনে থাকতে হবে। আবার চাইলে গ্রুপ করা কোনো অবজেক্টকে আমি আনগ্রুপ করে ফেলতে পারবো। এখন দেখেন গ্রুপের অপশনটা আর দেখাচ্ছে না, এখন আনগ্রুপ দেখাচ্ছে। আনগ্রুপ করে দিলে আবার আগের মতো আনগ্রুপ হয়ে যাবে।
আরেকটা ওয়ে হতে পারে, আমরা যদি রাইট বাটন ক্লিক করি সেখানে গ্রুপের অপশনটা পাওয়া যাবে, সেখান থেকেও গ্রুপ করা যেতে পারে, আবার আনগ্রুপও করা যেতে পারে। গ্রুপ আনগ্রুপটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর সাথে আরেকটা জিনিস দেখেন, আমরা অনেক সময় বাংলাদেশের পতাকা যদি আঁকতে যাই তখন কি দরকার হয়, একটা রেক্টেঙ্গেল দরকার হতে পারে এরকম, আর একটা ইলিপস দরকার হতে পারে, তাই না? ইলিপসটাতে আমি রেড কালার দিয়ে রাখছিলাম। তো আপনাদের এই প্রবলেমটা ফেস করছেন কিনা আপনারা, যে একটা শেপ তৈরি করতে গেলে হয়তো এই শেপটাকে উপরে রাখতে চাচ্ছেন, সেটাকে আর উপরে রাখতে পারতেছেন না, সেটা নিচে চলে যাচ্ছে। তো এই জিনিসটা যদি আগে বুঝে নেই কি কারণে হচ্ছে, তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান করতেও সুবিধা হবে। এই জিনিসটা হয় এই কারণে যে ইলাস্ট্রেটরের একটা নিয়ম আছে যে যদি আমরা কোনো একটা শেপ তৈরি করি, সেই শেপটা তারপরে যে শেপ তৈরি হবে তার নিচে থাকবে। তার মানে হচ্ছে সব থেকে লেটেস্ট যে শেপটা তৈরি করবেন সেটা সবসময় আগের শেপগুলোর উপরে থাকবে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের নর্মাল যে নিয়ম সেটা। এখানে আমি 3টা শেপ তৈরি করছি, তাই না? সবার প্রথমে করছিলাম এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তার মানে কি এটা সবার উপরে থাকার কথা। আমি যদি কালারগুলো চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন গ্রিনটা সবার নিচে ছিল, এই লাইম গ্রিনটা তার উপরে আছে, ব্লুটা তার উপরে আছে। অর্ডারিংটা ঠিক আছে না আমি যেভাবে বললাম? তো এখানে কিন্তু সেই জিনিসটাই হয়েছে যে আমি সার্কেলটা আগে তৈরি করে রাখছিলাম, আর এখান থেকে আমি রেক্টেঙ্গেলটা পরে তৈরি করছি। রেক্টেঙ্গেলটা তার জন্য উপরে দেখাচ্ছে, সার্কেলটা নিচে পড়ে গেছে। তো এই যাতে এই রকম প্রবলেম যদি হয়, তার মানে কি আমি কি ইলিপসটা ডিলিট করে আবার উপর থেকে ইলিপস আঁকবো, নাকি ওই ইলিপসটাকে ডিলিট করে দিব না, ওই রকমই রাখবো, এমনিতে আবার আরেকটা তৈরি করে নিব? এটা তো কোনো সলিউশন হলো না। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটার নাম হচ্ছে অ্যারেঞ্জ বা অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জ করে কি করা যায়, এই যে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এই শেপগুলোকে আমি চাইলে যেখানে ইচ্ছা সেখানে পাঠাতে পারি। কোনো একটা নিচের শেপকে আমি কি করতে পারবো, উপরে নিয়ে আসতে পারবো, বা কোনো একটা উপরের শেপকে আমি নিচে পাঠাতে পারবো। বুঝা যাচ্ছে কথাটা? সেক্ষেত্রে দেখেন অ্যারেঞ্জ কিভাবে করা যেতে পারে, এটাও 2-3টা জায়গা থেকে করা যেতে পারে। প্রথমে যদি আমি রেক্টেঙ্গেলটাকে ধরি, রেক্টেঙ্গেলটাকে আমার কোথায় পাঠানো দরকার? অবশ্যই ইলিপসের নিচে, তাই না? তাহলে ইলিপসটাকে দেখা যাবে। সেক্ষেত্রে দেখেন অবজেক্ট মেনুতে একটা অপশন পাওয়া যাবে অ্যারেঞ্জ, এবং অ্যারেঞ্জের মধ্যে বেশ কয়েকটা অপশন দেখা যাচ্ছে, 4টা। এই 4টার মানে যদি বুঝি, ব্রিং টু ফ্রন্ট বলা হচ্ছে, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ফরওয়ার্ড আর ফ্রন্ট যদি বলি, মানে সামনে আর পিছনের ক্ষেত্রে সেম সেম নিয়মেই তারা কাজ করবে। তো ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সে যেখানেই থাকুক একদম সবার উপরে চলে আসবে। এখানে আমি 2টা শেপ নিয়ে কাজ করতেছি, শেপ কিন্তু মাল্টিপল থাকতে পারে, মানে 2টা থেকে বেশিও থাকতে পারে, 4টা 5টা 10টাও থাকতে পারে। সে যেখানেই থাকুক সে সবার নিচে থাকলেও সবার উপরে চলে আসবে, এবং যদি ফার্স্ট একটার নিচে থাকে 2 নম্বরে থাকে তাও সে 1 নম্বরে চলে আসবে। আর ফরওয়ার্ড মানে হচ্ছে সে যেখানে থাকবে তার থেকে একটা স্টেপ উপরে আসবে। একটা স্টেপ মানে কি বোঝা যাচ্ছে, মানে একটা শেপকে সে অতিক্রম করে চলে আসবে। আর ব্যাকওয়ার্ড মানে ওই ফরওয়ার্ডের উল্টাটা, সে একটা স্টেপ পিছনে যাবে। আর ব্যাক মানে হচ্ছে সে যেখানে থাকুক একবারে সবার পিছনে চলে যাবে। 4টা জিনিস ক্লিয়ার না? এখন আমি যদি এই রেক্টেঙ্গেলটাকে যদি পিছনে পাঠাতে চাই, যেহেতু একটা শেপ, সেক্ষেত্রে আমি 2টা কাজ, ব্যাকওয়ার্ড অথবা ব্যাক যে কোনো একটা দিলেই এটা কাজ করবে। ব্যাকওয়ার্ড দিলে কি হবে, একটা স্টেপ যাবে, তাতেও কিন্তু আমাদের রেজাল্ট পেয়ে যাব আমরা। আর ব্যাক দিলে সেটাতেও পাবো। যদি ব্যাকওয়ার্ড দেই, কি করতেছে দেখেন, এই শেপটা, রেক্টেঙ্গেল শেপটা এক স্টেপ পিছনে গেছে। 1 মিনিট, হ্যাঁ। এখন যদি একটু বেশি কয়েকটা বেশি শেপ নিয়ে করি, 3-4টা শেপ নিয়ে যদি করি, তাহলে তো এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে।
এখানে 4টা শেপ নিয়ে নিছি আমি। চারটার কালার আলাদা আলাদা, সবার উপরে আছে ব্লুটা, সবার নিচে আছে এই যে লাইম গ্রিন এটা। তো এখন আমি যদি চাই এই লাইম গ্রিনটাকে এক স্টেপ উপরে তুলতে পারবো, অথবা চাইলে সবার উপরে নিয়ে আসতে পারবো। দুইটা ছিল আগে, তখন হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, এখন একটু যদি ক্লিয়ার ভাবে দেখি। কারণ চাইলে যদি আমি ফ্রন্টে দিই এটাকে, সে কি করবে, সবার উপরে চলে আসবে। আর যদি আমি ফরওয়ার্ড দেই, সে কি করবে, এখান থেকে যদি বুঝে নেই এটার উপরে ছিল এই শেপটা, তার মানে শুধু এটার উপরে আসবে, লাল এবং নীল এই দুইটার নিচেই থাকবে। শুধু এটার উপরে চলে আসছে, এই দুইটার উপরে কিন্তু আসতে পারে নাই। বোঝা যাচ্ছে ফ্রন্ট আর ফরওয়ার্ডের পার্থক্যটা? আচ্ছা, এখন যদি আমি ব্লুটাকে ধরি, এটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে পাঠাতে চাই, ব্যাকওয়ার্ড করলে সে কি করবে, শুধু রেডের নিচে যাবে। রেডের উপরে ছিল, রেডের নিচে চলে গেল। এখন সবার উপরে হচ্ছে রেড, রেডটাকে যদি আমি একবারে সবার পিছনে পাঠাতে চাই, সেন্ড টু ব্যাক, একদম সবার পিছনে চলে গেছে সে। ব্যাপারটা ক্লিয়ার না? এটা প্র্যাকটিস করবেন নাকি এর সাথে ছোট্ট আরেকটা জিনিস দেখাবো? আচ্ছা, অনেক সময় কি হয়, এই যে নিচে একটা শেপ পড়ে আছে, এই যে দেখেন সার্কেলটা কিন্তু আমি ডিলিট করি নাই, সার্কেলটা আছে। তো এই সার্কেলটা আমি জানতেছি যে আছে, কিন্তু আমি এটাকে কিন্তু ইনিশিয়ালি সিলেকশন নিতে পারতেছি না সিঙ্গেলি, মানে ইন্ডিভিজুয়াল শুধু এটার সিলেকশন কিন্তু নেওয়া যাচ্ছে না। কিভাবে নেওয়া লাগতেছে, হয়তো দুইটা সিলেক্ট করে শিফট চেপে রেক্টেঙ্গেলটা আমার ডিসিলেক্ট করে দেওয়া লাগতেছে, তাহলে আমি এটার সিলেকশন পাচ্ছি। এছাড়া কি অন্যভাবে পাওয়া যাচ্ছে? এখানে ক্লিক করলে তো আমি আর ওইটা পাচ্ছি না, তাই না? তো এই টাইপের সিলেকশনের জন্য আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে অন্য একটা কি নিব, যেটাকে বলা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল চেপে যদি আমি ক্লিক করি, তাহলে এই জিনিসটাকে বা নিচে একটা দুইটা শেপ যেই কয়টাই থাকুক, সেই জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে সিলেকশনের অপশনটা পাওয়া যাবে। তো দেখেন কিভাবে এটা কাজ করে। কন্ট্রোলটা আমি প্রথম থেকেই চেপে নিচ্ছি। যখন কন্ট্রোলটা চেপে ধরতেছি, তখন দেখেন কার্সরটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? তখন যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি, লেফট ক্লিক করলে দেখেন উপরে রেক্টেঙ্গেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কার্সরের সাথে এক্সট্রা একটা অ্যারো চলে আসতেছে ডান থেকে বামে, দেখা যাচ্ছে? কার্সরের সাথে ছোট্ট একটা অ্যারোর মতো চলে আসছে। এই অ্যারোটার মানেই হচ্ছে যে এই শেপটার নিচে আরো কোনো শেপ আছে। তখন আমার একটু খুঁজতে হবে যে কোথায় শেপটা আছে, একটু আশেপাশে ক্লিক করে দেখতে হবে। এদিকে যখন ক্লিক করছি, এখানে কিছু ছিল না, এদিকে কিছু ছিল না, কিন্তু আমি কিন্তু জানতাম শেপটা মাঝের দিকে আছে, তাই না? মাঝের দিকে যদি ক্লিক করি, সে কি করতেছে, রেক্টেঙ্গেলটাকে ছেড়ে দিয়ে নিচে যে শেপটা আছে সেটাকে সে ধরতেছে। দেখেন এটা সিলেকশনে চলে আসছে। বোঝা গেল কথাটা? কন্ট্রোল চেপে ধরে পুরো কাজটা আমি কন্ট্রোল চেপেই করছি। এখন চাইলে আমি কি করতে পারবো, অ্যারেঞ্জ করে এটাকে উপরে নিয়ে আসতে পারবো। এখন এরকম হতে পারে যে এই শেপটার নিচে আরো একটা শেপ আছে, তার নিচে আমি আরো একটা শেপ দিয়ে দিচ্ছি, একটু ছোট, আরো ছোট। কন্ট্রোল চেপে কি করব, একটা সিঙ্গেল ক্লিক করব, রেক্টেঙ্গেলটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আরেকটা ক্লিক করব, তার নিচেরটা সিলেক্ট হবে, এবং অ্যারোটা এখনো দেখাচ্ছে, তার মানে যদি আবার ক্লিক করি তার নিচেরটাও সিলেক্ট হবে। এবং তারপরে আবার কি করতেছে, আবার একদম উপরেরটা সিলেকশনে চলে আসতেছে, তার মানে আর কিছু নাই এখানে। পারা যাবে এটা? কাজ বন্ধ করেন। ছোটখাটো কিছু জিনিস দেখবো যেগুলোকে বলা হয় আসলে ড্রয়িং এইডস। ড্রয়িং এইডস মানে হচ্ছে আমরা যখন কোনো শেপ তৈরি করব, কোনো ডিজাইন তৈরি করব, এই জিনিসগুলো মেজারমেন্ট করতে, অথবা মেজারমেন্টের ক্ষেত্রেই বেশিরভাগ জিনিস অবশ্য মেজারমেন্ট করতেই আসলে সাহায্য করবে। তো প্রথমে যেটা দেখবো সেটার নাম হচ্ছে রুলার। রুলারটা আমরা পেতে পারি মেনু থেকে, ভিউ মেনুতে যদি যাই, ঠিক আছে, রুলার্স নামে একটা অপশন পাওয়া যাবে। সেখান থেকে যদি শো রুলার্স দেই, তার একটা শর্টকাটও পাওয়া যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল আর। তার মানে ইনিশিয়ালি যদি আমি কন্ট্রোল আর চাপি, রুলারটা আসবে। এই যে দেখেন একটা রুলার চলে আসছে দুই পাশ থেকে, উপর থেকে আর বাম পাশ থেকে। আবার কন্ট্রোল আর যদি দেই, সেটা আবার চলেও যাবে,
মানে যেটা দিয়ে আসতেছে সেটা দিয়েই চলে যাবে। রুলার থেকে একটা জিনিস কি করা যেতে পারে, গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে ডকুমেন্ট তৈরি করার সময় সেখান থেকে আমরা ডকুমেন্টের ইউনিটটা দিয়ে দিতে পারতাম, তাই না? ইউনিটটা মনে আছে না, যে ইঞ্চি দিব না পিক্সেল দিব না পয়েন্টস দিব, এই ব্যাপারটা ওইখান থেকে দেয়া যেত। এখন এই রুলারের উপরেই, বাইরে না, যদি রাইট ক্লিক করি দেখবো সেই ইউনিটগুলো আমি আবার পাচ্ছি, এবং এখান থেকেও সেই ইউনিটটা চেঞ্জ করে দেওয়া সম্ভব। পয়েন্টসে আছে, আমি চাইলে এখন এটাকে ইঞ্চিতেও করে দিতে পারবো। রুলারটা একটু চেঞ্জ হয়ে গেল না মাপজোকটা? আবার চাইলে মিলিমিটারে যেতে পারবো বা সেন্টিমিটারে যেতে পারবো, এরকম ব্যাপারটা। রুলার থেকে আরো একটা জিনিস বের করা যায়, সেটাকে বলা হচ্ছে গাইড। গাইডটা কি জিনিস? এটা আসলে কোনো সময় মার্জিন তৈরিতে সাহায্য করবে। মার্জিন তো বুঝি, তাই না? আমরা যখন খাতায় লিখি ডান পাশে বাম পাশে উপর দিয়ে একটু ফাঁকা রেখে দিই, তাই না? আসলে মার্জিন রাখি দেখতে সুন্দর লাগার জন্য। তো কোনো সময় ডিজাইনের মার্জিন হিসেবে আমরা গাইড ইউজ করব। গাইডটা কিভাবে আসে দেখেন, রুলার থেকে লেফট ক্লিক করে ড্র্যাগ করব, জাস্ট রুলারের উপরে লেফট ক্লিক করব, করে ড্র্যাগ করে নিয়ে আসব, তাহলে এই কাজটা করা যাবে। কিছুটা মার্জিনের ইসের মতো লাগতেছে না? আমরা যখন খাতায় লিখি বাম দিকে এরকম একটা মার্জিন দিয়ে নেই না? কোনো সময় এরকম করা লাগতে পারে, কোনো সময় হয়তো ছোট্ট একটা ডিজাইন তৈরি করবেন তার বাউন্ডারি দেওয়ার জন্য বা তার শেপ সুন্দরভাবে তৈরি করার জন্য এসব গাইডের দরকার হবে। আমরা হয়তো দেখবো ছোট্ট কিছু ডিজাইন করা, আজকে না, হয়তো নেক্সট ক্লাসে চলে আসবে এটা। কিন্তু আপাতত দেখবো যে এই টাইপের গাইড লাইনগুলা আমরা রুলার থেকে আনতে পারি টেনে। মেনু থেকেও আনা সম্ভব এটা। গাইডের একটা অপশনই পাওয়া যাবে, সেখান থেকে এই যে মেক গাইডস করলে এই জিনিসগুলো চলে আসবে। মেক গাইডস অবশ্যই এই কাজটা করবে না, অন্য কাজ করবে, সেটা আমি একটু পরে দেখাবো। এখন এই গাইডটা দেখেন সিলেকশনে আসতেছে না, কিন্তু ইনিশিয়ালি কি হয়, এই লক গাইড অপশনটা মানে আনলক করা থাকে। যখন একটা গাইড তৈরি করব সেই গাইডটা এরকম সিলেকশনে চলে আসে। সিলেকশনে আসলে কি হয়, আমি একটা শেপ রাখছি, ধরেন এই মার্জিন বরাবর আমি একটা শেপ তৈরি করছি। এখন এই শেপটাকে আমরা অনেক সময় এভাবে সিলেক্ট করি না, ড্র্যাগ করে বাহির থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলি। এখন এটার সাথে কি হচ্ছে, আমার এই গাইডটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটা একটা অসুবিধা। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, গাইড তৈরি করার পর রাইট বাটন ক্লিক করলেও আমরা এই অপশনটা পাবো। লক গাইড যদি করে দেই তখন আর এই গাইডগুলা সিলেকশনে আসবে না। আবার এরকম হতে পারে, একটা ডিজাইন আমি করে ফেলছি, পুরোটাই শেষ বা অর্ধেক শেষ, তো আমি একটু প্রিভিউ দেখতে যাচ্ছি। প্রিভিউ মানে এরকম যে গাইডগুলো ছাড়া অনেক সময় কি হবে, অনেক গাইড চলে আসবে, আপনার ডিজাইনটা দেখতেই কষ্ট হবে। তখন কি করা যেতে পারে, আপনার মনে হবে যে গাইডগুলো না থাকলে হয়তো আমার ডিজাইনের আসল ফ্লেভারটা আমি পেতাম, আসল ফিলটা আমি বুঝতাম যে আসলে আমার ডিজাইনটা কীরকম লাগতেছে দেখতে। সেক্ষেত্রে আমি কি করতে পারবো, এই গাইডটাকে হাইড করে ফেলতে পারবো। রাইট বাটন ক্লিক করলেই আমি হাইড গাইডসের অপশনটা পেয়ে যাব। গাইডগুলো যেখানে আছে সেখানেই থাকবে, শুধু হাইড হয়ে যাবে, এখন আর গাইড দেখা যাচ্ছে না। চাইলে আমি আবার শো করে দিলে আবার দেখাবে। আবার এরকমও লাগতে পারে যে গাইডগুলো আমার আর দরকার নাই, এগুলো আমি রিমুভ করে ফেলবো। সেক্ষেত্রে জাস্ট আনলক করে দিব। আনলক করে দিলে এখন আমি আবার আগের মতো সিলেকশনের অপশনটা পাবো। আর সিলেকশনের অপশন পেলে এগুলো আমি শেপের মতোই সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারবো। একটা শেপ যেরকম সিলেক্ট করে ডিলিট চেপে ডিলিট করতে পারি, একটা গাইডকেও সেভাবে ডিলিট করে ফেলতে পারবো। পারা যাবে না এটা? আচ্ছা, এর সাথে আরো একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা কি জিনিস, আমি একটা শেপকে যখন নাড়াচাড়া করি, একটা দেখেন লাইম কালারের একটা লাইম গ্রিন কালারের একটা লাইন আসে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, খেয়াল করা যাচ্ছে? সে কি করতেছে, বিভিন্ন অবজেক্ট বা বলেন আর্টবোর্ড, এটার পার্সপেক্টিভে আপনাকে একটা সাজেশন দিচ্ছে। কি সাজেশন দিচ্ছে দেখেন, আমি যখন এই শেপটার বটম বরাবর আসতেছি, সে একটা লাইন টেনে দিচ্ছে, সে বোঝাচ্ছে যে ওই শেপটার এখন বটম বরাবর চলে আসছো তুমি। আবার যখন একটু উপরের দিকে আসবো, এখন সেন্টার বরাবর আসি, এটাও বুঝিয়ে দিচ্ছে। আবার যখন আরেকটু উপরে যাব, এখন আমি টপ বরাবর আছি, সেটা বলে দিচ্ছে। ইনিশিয়ালি কি করা লাগতো, হয়তো মেপে নিয়ে যাওয়া লাগতো, অথবা অ্যালাইনমেন্ট করে কোনোভাবে আমার এই পজিশনগুলোতে আসা লাগতো, তাই না? এখন আমি কি করতে পারতেছি, এই কাজটা না করেই এই সাজেশন থেকে আমি কিন্তু এক্সাক্ট যে পজিশন সেখানে আসতে পারতেছি। তো এই যে সাজেশন দিচ্ছে ইলাস্ট্রেটর, এটাকে বলা হচ্ছে স্মার্ট গাইড।
আমরা গত ক্লাসে দেখছিলাম যে পাথের উপরে কার্সর নিয়ে আসলে পাথ নাম বলতেছে, অ্যাঙ্কর নাম বলতেছে, এই সবগুলাই কিন্তু স্মার্ট গাইডেরই অংশ ছিল। মানে এই কালারের যে লেখাগুলো আসতেছে সব স্মার্ট গাইড। তো এটা আসলে সুবিধাই করে, উপকারী করে, তার জন্য এটা অন করেই রাখি আমরা। চাইলে এটাকে অফও করে রাখতে পারি। এটার অপশনটা পাবো ভিউ মেনুতে, জাস্ট গাইড যে অপশনটা দেখছিলাম গাইডের নিচে কন্ট্রোল ইউ হচ্ছে এটা শর্টকাট। এটা এখন চেক করে দেয়া আছে, আমি যদি এটা আনচেক করে দেই এখন আর এই সাজেশনগুলো আমি আর পাবো না। আবার এখান থেকে আমি এটাকে এনেবল করে দিলাম, এখন আবার আমি এটা পাচ্ছি। বুঝা গেছে স্মার্ট গাইডের ব্যাপারটা? আচ্ছা, এখন ছোটখাটো কিছু শর্টকাট আছে যেগুলো আমরা আগেও জানি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এ, এইগুলো আমরা জানি না, এমএস ওয়ার্ডে ইউজ করা যায় বা অন্যান্য বেশ কিছু সফটওয়্যারে এই জিনিসগুলো ইউজ করা যায়। তো ইলাস্ট্রেটর, ফটোশপে ওই জিনিসগুলো সেম ওয়েতে ইউজ করা যায়। কমান্ড সেম, কিন্তু কাজ কিভাবে করে সেটা হয়তো আমরা দেখলে বুঝবো। তো এই জিনিসগুলো সবই জানেন, কমান্ডগুলো হয়তো আপনাদের মনে থাকবে। অ্যাটলিস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল ভি কেউ তো ভুলবেন না, তাই না? এটা সবার মাথার মধ্যেই থাকবে। তো এখানে বেশ কয়েকটা শর্টকাটের নামও লিখে দেওয়া আছে, কোনটায় কি কাজ হবে সব বলে দেওয়া আছে। এই জিনিসগুলো আমি দেখাবো, পাশাপাশি এর বাইরেও কিছু আমি বলবো, সেগুলো একটু নোট রাখতে পারেন। প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জুম ইন জুম আউটের ব্যাপারটা বলা হচ্ছে। কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, এই জিনিসটা অনেক জায়গায় কাজ করে, তাই না? কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমরা এমএস ওয়ার্ডে সম্ভবত অথবা পাওয়ার পয়েন্টেও আমরা কি করতে পারি, এগুলাকে স্ক্রিন ছোট বড় করতে পারি কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস দিয়ে। তো এই জায়গাটাতেও সেটা সম্ভব। দেখেন আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস দেই, জুম ইন করতেছে, নিচের দিকে একটা জায়গা আছে, এখানে দেখবেন এই যে এই জায়গাটা, এখানে দেখবেন জুমের লেভেলটা বেড়ে যায় আস্তে আস্তে। প্লাস যখন দিচ্ছি এখন 4800% দেখাচ্ছে, সর্বোচ্চ হবে 64,000% পর্যন্ত জুম দেখাচ্ছে। আমি আবার যখন কন্ট্রোল মাইনাস দিব, এই জিনিসটা কমতে কমতে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এইভাবে এই কাজটা করা যাবে, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস। আরো একটা ওয়েতে করা যেতে পারে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি অল্টারটা চেপে রাখি, কাজ না করে দেখেন ভাইয়া, অল্টার চেপে আমার মাউসের যে একটা হুইল আছে না উপর দিকে, এই যে এই হুইলটা যদি আমি সামনের দিকে ঘুরাই বা পিছনের দিকে ঘুরাই, অবশ্যই অল্টার চেপে, তখন এই জুমের কাজটা করবে। অল্টার চেপে ধরে রাখতে হবে। যখন সামনের দিকে ঘুরাচ্ছি জুম ইন করতেছে, পিছনের দিকে ঘুরালে জুম আউট করতেছে। আরো একটা ওয়েতে জুম করা যেতে পারে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল আর স্পেস একসাথে চেপে ধরি, দেখেন কন্ট্রোল স্পেস একসাথে চেপে ধরলে আমার কার্সরটা কি দেখাচ্ছে, একটা ম্যাগনিফাইং গ্লাস দেখাচ্ছে, তার মধ্যে প্লাস, তার মানে সে এখন জুম ইন করবে। একটা ক্লিক করলে এখন আর কি করতে হচ্ছে না, কোনো কিছু ঘোরাতে হচ্ছে না, একটা সিঙ্গেল ক্লিক করলে সেই জায়গাটা শুধু জুম করতেছে, যে জায়গায় ক্লিক করতেছি সেই জায়গাটা জুম করতেছে। বোঝা যাচ্ছে? এই কাজটা করতে পারেন কিনা একটু দেখে নিতে পারেন, একটু দেখে নেন, তারপর প্র্যাকটিস করেন। ধরেন এই শেপটা জুম করে আমি এই কোণাটায় কাজ করব, কাজ করার পরে আমার হয়তো পরের কোণাটাতেও কাজ করা দরকার। সেক্ষেত্রে কিবোর্ড থেকে যদি আরো একটা আমি শর্টকাট ইউজ করি, এই জিনিসটাতে আমি ইজিলি যেতে পারবো। এখন কি করতে হবে, মানে এখন যদি অন্য কোণাটাতে যেতে চাই, কিভাবে যাওয়া উচিত বলে মনে করেন? এখান থেকে যাওয়া যেতে পারে, তাই না? যাওয়া যেতে পারে, কিন্তু খুব দ্রুত মুভ করতেছে, কারণ অনেক জুম করা তো 800% জুম করা, দ্রুত মুভ করতেছে, একটু ঝামেলা কর। সেক্ষেত্রে যদি আমি কি করি, কিবোর্ড থেকে স্পেস চাপি, দেখেন এটা হ্যান্ড টুল চলে আসতেছে, এটাকে হ্যান্ড টুল বলা হয়। তো কিবোর্ডের এস স্পেসটা চাপলে এই কাজটা করতেছে, এবং এই সময়টাতে আমি চাইলে কি করতে পারবো, ভিতরের অংশটাকে আমি মুভ করতে পারবো, যে কোনো কোণায় আমি আসতে পারতেছি এই শেপটা।
স্পেসটা চেপে ধরে রেখে। যে কোনো টুলে থাকা অবস্থায় এই কাজটা করবে। আপনি যে কোনো টুলে থাকেন না কেন, এই স্পেস চাপলেই সে সরাসরি যে কোনো টুল থেকে, আপনি পেন টুলে কাজ করতেছেন বা অন্য যে কোনো টুলে কাজ করতেছেন, ইনস্ট্যান্ট যদি স্পেস চাপেন সে হ্যান্ড টুলে কনভার্ট হয়ে যাবে এবং সে হ্যান্ড টুলের কাজটা করবে। শুধুমাত্র টাইপ টুলে যদি আমি থাকি তাহলে এই কাজটা সে করবে না। কারণটা বলতে পারেন কেউ? টাইপ টুলে স্পেসের একটা আলাদা কাজ হয় স্পেস দেওয়ার জন্য, তখন আর হ্যান্ড টুলের কাজটা আসে না। তখন স্পেস চাপলে সে ওই টাইপের মধ্যে স্পেস দিবে। স্পেস মানে হচ্ছে কিবোর্ড থেকে যদি স্পেস চাপি, এটাকে বলা হচ্ছে, এই যে আমি ঘোরাতে পারতেছি, এটাকে বলা হচ্ছে প্যান করা, প্যান অ্যারাউন্ড বলা হয় এটাকে। আচ্ছা, এখন আমি অনেক বড় জুম করে ফেলছি, এখন আমি আবার জুম আউট করতেই পারি, সেটা আমরা শিখে ফেলছি, তাই না? তাই আমি চাচ্ছি যে আর্টবোর্ডটা আছে, এই যতটুকু জায়গা ফাঁকা আছে আমার, এটার সাথে আমি ফিট করে ফেলবো, যেটাকে বলা হয় ফিট টু স্ক্রিন। সেটার একটা কমান্ড আছে যেটাকে বলা হচ্ছে কন্ট্রোল 0। কন্ট্রোল 0 দিলে যে অবস্থায় থাকুক না কেন এটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। শুধু বুঝে থাকলে, এখানে লেখা আছে এটা লিখতেও হবে না, কন্ট্রোল 0 ফিট টু স্ক্রিন বলে দেয়া আছে এখানে। যেটা বলা নাই সেটা এখন বলতেছি। এখানে দেখেন পার্সেন্টেজ দেখাচ্ছে 83%, তাই না? তো এখন আমি একটা ডিজাইন তৈরি করতেছি, সেই ডিজাইনটা আসলে অ্যাকচুয়াল ভিউতে কতটুকু লাগবে, মানে কিরকম লাগবে দেখতে, বা ডিজাইনটা আমি ধরেন 800x600 কোনো একটা বোর্ডে তৈরি করছি, সেই 800x600 বোর্ডটা আসলে কতটুকু হবে বা ডিজাইনটা তখন কিরকম লাগবে কোথাও গেলে, সেই অ্যাকচুয়াল ফিলটা বোঝার জন্য এটাকে কি করতে হয়, 100%-এ আনতে হয়। 100%ই তো আমার অ্যাকচুয়াল, তাই না? তো 100%-এ যদি আনতে চাই সেক্ষেত্রে এখান থেকে চাইলে আমি দিয়ে দিতে পারি, ইনপুট দিয়ে দিতে পারি, অথবা শর্টকাট ইউজ করে করতে পারি। শর্টকাটটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য কন্ট্রোল 1। কন্ট্রোল 1 যদি দেই, এখানে অটোমেটিক দেখবেন 100% চলে আসছে। এগুলো পিছনে সময় নষ্ট করার দরকার নাই, একটু লিখে নেন যে অ্যাকচুয়াল ভিউ কন্ট্রোল 1। আর তারপরে যেটা আসতেছে কন্ট্রোল Z। কন্ট্রোল Z তো আমরা বুঝি, তাই না? আনডু করে। আমি বেশ কয়েকটা শেপ তৈরি করছি এখানে, শেপগুলোকে মুভ করতেছি, এদিক ওদিক করে রাখছি। এখন আমি যদি কন্ট্রোল Z দিয়ে আনডু করি, একটু আগে শেপটা আমি নাড়াইছিলাম, মুভ করছিলাম, সেটা আনডু করে ফেললো। এখন তারও পরে যদি, মানে আরো একটা স্টেপ যদি আনডু করতে চাই, সেক্ষেত্রেও আবার কন্ট্রোল Z চাপবো, আবার কন্ট্রোল Z চেপে পরে যে কাজ, তার আগে যে কাজটা করছিলাম সেটা আনডু করা গেল, এবং তার আগে যেটা করছিলাম সেটাও আনডু করতে পারতেছি। এভাবে আনডু কন্ট্রোল Z যদি চাপতে থাকি, আনডু করা যাবে। দেখেন যা করছিলাম সব আমি আস্তে আস্তে নিয়ে আসতে পারতেছি। আর রিডু যদি করতে চাই, মানে যেটা আনডু করলাম সেটা যদি আবার ফেরত আনতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে চাপতে হবে কন্ট্রোল Z এর সাথে এক্সট্রা আরেকটা শিফট, কন্ট্রোল-শিফট-Z যদি চাপি, এই কাজটা সে আবার রিডু করবে। এ পর্যন্ত আমি আসছিলাম, সেটা আবার ফেরত পেয়ে গেলাম। রিডুটা লেখা নাই, ওটা লিখে নিতে পারেন। আর একটা ইজি যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল-A, মানে অল সিলেক্ট। এটা আমরা জানি, সেটা এখানেও কাজ করবে। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল-A চাপি, যা যা থাকবে আর্টবোর্ডের মধ্যে বা বাইরে, এই ডকুমেন্টের মধ্যে যা থাকবে সব সিলেকশনে চলে আসবে। কন্ট্রোল এটা বুঝতে পারছেন সবাই? আসলে বোঝার কিছু নাই। তারপরে কপি পেস্ট শিখবো এখন আমরা। একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে যদি আমি কপি করি কন্ট্রোল-C দিয়ে, পেস্ট করব কি দিয়ে বলেন তো? কন্ট্রোল-V দিয়ে। পেস্ট হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এটা তো ইজি, সবাই পারবো না? পেস্ট করার আরো দুইটা ওয়ে শিখাবো, যেটা এখানে লেখা নাই। আমি কন্ট্রোল-C দিয়ে কপি ঠিকই করব, কিন্তু অনেক সময় আমার এরকম লাগতে পারে যে এই শেপটার মতোই আরো একটা শেপ লাগবে, ঠিক এই শেপটার উপরেই। তখন আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, তারপরে আবার কি করতে হবে, এখানে এসে মিলাই দিতে হবে, তাই না? কিন্তু আমি যদি ইনিশিয়ালি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে কিন্তু আর এই ঝামেলাটা করতে হচ্ছে না আমাকে। সেই ক্ষেত্রে কন্ট্রোল-C দিয়েই কপি করব
কারণ দুইটা কন্ডিশন এখানে, যে শেপটা আছে সেই শেপটার উপরে পেস্ট করব নাকি নিচে পেস্ট করব। যদি উপরে পেস্ট করতে চাই সেক্ষেত্রে কমান্ডটা হবে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ মানে হচ্ছে উপরে পেস্ট করা বা ফ্রন্ট যেটাকে বলা হয়, এফ মানে ফ্রন্ট। এখন দেখেন এটার কালার যদি আমি চেঞ্জ করে দেই উপরে আসছে কিনা সেটা বোঝার জন্য জাস্ট এটাকে যদি সরাই দেই, নিচে যে আমার আগের শেপটা ছিল সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে কি হয়েছে, উপরে পেস্ট হয়েছে। এখন যদি নিচে পেস্ট করতে চাই কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, বি মানে ব্যাক। যেটা পেস্ট হয়েছে সেটাই তো সিলেক্ট হয়ে আছে। যদি কালার চেঞ্জ করি কালারটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু কালারটা ঠিকই সিলেক্ট হয়েছে। উপরের শেপটা যদি আমি সরাই দেই নিচে কিন্তু যে কালারটা আমি অ্যাপ্লাই করলাম সেটা পাচ্ছি। তার মানে শেপটা পেস্ট হয়েছে নিচে। বোঝা যাচ্ছে এই জিনিসটা? আর কন্ট্রোল এক্স মানে কাট করা, এটা তো আমরা বুঝি। কন্ট্রোল এক্স সে কাট করে ফেলতেছে। আর ছোটখাটো কিছু বিষয় আছে সেই জিনিসগুলো এভাবে হতে পারে। যেমন অনেক সময় কি হয়, কিবোর্ড থেকে যদি এফ চাপি একটু এক্সপান্ড করে ফেলতেছে আমার যেই স্ক্রিনটা ছিল এটা এক্সপান্ড করতেছে, পরবর্তীতে আবার যদি চাপি এটা একদম সবকিছু হাইড করে ফেলতেছে। শুধু কি থাকতেছে, আমার আর্টবোর্ডটা থাকতেছে। এখন যদি কন্ট্রোল জিরো দেই অনেক বড় করে আসতেছে, যেটা আগে সম্ভব ছিল না, তাই না? এরকম হতে পারে। আমি যদি একটা ডিজাইন তৈরি করে ফেলি, এখন শুধু ডিজাইনের টেস্টটা বোঝার জন্য আমি এরকম মুডে আসতে পারি, বা কাউকে দেখানোর জন্য, প্রিভিউ দেখানোর জন্য এরকম মুডে আসতে পারি। কেননা এখানে আমার বাম দিক থেকে আমি টুল প্যালেট পাচ্ছি না, টুলের যে বার ছিল সেটা পাচ্ছি না, এদিকে প্যালেট পাচ্ছি না। তো অনেক সময় কি হয়, প্যালেটসের মধ্যে অনেক কালার সমৃদ্ধ জিনিসপত্র থাকে, তো সেটার সাথে অনেক কি হয়, ভিজুয়ালাইজ করতে কিন্তু অনেক সময় একটু ঝামেলা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি শুধু ডিজাইনটা দেখতে চান এই মোডে আসতে পারেন, এফ চাপলে এটা সম্ভব। এখন চাইলে কি হতে পারে, এদিকে যদি এনে কার্সরটা একটু রেখে দেন প্যালেটসও চলে আসে, আবার এদিক থেকে আসলে কি হয়, টুলসও চলে আসে। আবার এফ চাপলে আপনি আবার আগের মতো চলে যাবেন। আরেকটা হচ্ছে ট্যাব। ট্যাব চাপলে আপনারা একটু দেখেন, ট্যাব চাপলে এই পাশ থেকে টুলস, এই পাশ থেকে প্যালেটসটা চলে যাবে, উপরের কন্ট্রোলটা থাকবে। ট্যাব যাকে বলা হচ্ছে সলো ক্যানভাস। এগুলো লেখা আছে সব। লাস্টের শর্টকাটটা সেটা হচ্ছে আউটলাইন মোড। আউটলাইন মোডটা বোঝার আগে একটু বুঝে নিব যে আমরা এখন কোন মোডে আছি আসলে। এখানে দেখেন ডকুমেন্টের উপরের দিকে আনটাইটেল 1 নামে একটা নাম দেখাচ্ছে, মানে এটা হচ্ছে এই ডকুমেন্টের নাম। আমি কোনো নাম দিয়ে সেভ করি নাই, তার জন্য আনটাইটেল দেখাচ্ছে। এবং এটার জুমিং লেভেল দেখাচ্ছে 100%, মানে সে 100% জুমে এখন আছে। কালার মোডটা দেখাচ্ছে 8GB। আর জিপিইউ মানে হচ্ছে সে গ্রাফিক্স কার্ড থেকে ইনপুটটা নিচ্ছে। আর প্রিভিউ মানে হচ্ছে সে এখন প্রিভিউ মোডে আছে। ইনিশিয়ালি যেটা আমরা দেখি ইলাস্ট্রেটর, এটাই প্রিভিউ মোড। এটা থেকে আর অন্য আরেকটা মোড আছে যেটাকে বলা হয় আউটলাইন মোড। তো আউটলাইন মোড যদি যাই, আউটলাইন মোডে গেলে কি হয় দেখেন, কন্ট্রোল ওয়াই হচ্ছে এটার কমান্ড। আউটলাইন মোডে গেলে কোনো কালার কিন্তু এখানে থাকতেছে না, শুধু দুইটা শেপ ছিল এখানে, দুইটা শেপের আউটলাইনটা দেখাচ্ছে। আমরা অনেক সময় এরকম করি না, কাজ করতে গেলে দেখছেন যে ওই যে কালার আসে না, শেপগুলোতে কালার আসে না, আপনি একে একে ভরে ফেলছেন কিন্তু দেখতে পাচ্ছেন না শেপ কোথায়। সেই ক্ষেত্রে যদি কন্ট্রোল ওয়াই দেন দেখবেন যে আসলে কত কি তৈরি করে রাখছেন। তারপর অনেক সময় কি হয়, কিছু গার্বেজ জমা হয়ে যায়, সেই জিনিসটা হয়তো পরে দেখবো আমরা। ডিজাইন করতে গেলে কিছু গার্বেজ জমা হয়, সেই গার্বেজগুলো এখান থেকে ক্লিন আপ করা যায়। তারপরে অনেক সময় কি হয়, ডিজাইন ফিনিশিং এর জন্য আউটলাইন মোডে এসে ফিনিশিং দিতে হয়। অনেক সময় হয়তো অনেক কমপ্লেক্স শেপ তৈরি করতে হয়, যেগুলো হয়তো ফিনিশিং ইনিশিয়ালি দেওয়া যায় না। আউটলাইনে আসলে সেই যেই প্রবলেমগুলো থাকে মানে চোখে খুব তাড়াতাড়ি ধরা পড়ে, তখন সেই জিনিসগুলো ফিনিশিং দেওয়া খুব ইজি হয় আউটলাইন মোডে আসলে। আবার কন্ট্রোল ওয়াই দিলে আমি প্রিভিউ মোডে চলে যাব। কন্ট্রোল ওয়াই দিলে দেখেন এখন আর এখানে প্রিভিউ বলতেছে না, এখন আউটলাইন বলতেছে। আবার যখন ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই, আবার প্রিভিউ মোডে চলে আসতেছে।
একটু দেখেন সবাই, একটু আগে আমরা গাইড নিয়ে দেখছিলাম তাই না? তো গাইডগুলো শুধু যে এরকম লাইন লাইন বরাবর হবে এরকম নাও হতে পারে, আমরা যে কোনো শেপকে গাইড করতে পারবো। শেপ যদি নিয়ে থাকি আমি, সেই শেপটাকেও গাইড তৈরি করা যায়, মানে এটার আউটলাইন যেটা আছে সেই বরাবর গাইড তৈরি হয়ে যাবে। শেপ নিয়ে কি করব, জাস্ট সিলেকশনে এনে রাইট বাটন ক্লিক করব, নিচের দিকে একটা অপশন পাবো মেক গাইডস। মেক গাইডস যদি করে ফেলি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর এটা শেপ নাই, এখন সে গাইড হয়ে গেছে। ঠিক একটা গাইডে যেরকম কালার ছিল সেরকম কালার কিন্তু এটারও হয়ে গেছে। এই কাজটা কি করতে পারবেন সবাই? একটা শেপকে গাইড তৈরি করতে পারবেন? যদি পারেন তাহলে এটা আমাদের পরে লাগবে, একটু পরেই লাগবে। এখন একটু পেন টুল সম্পর্কে বলবো। দেখে নেন, প্র্যাকটিসটা পরে করেন। হয়েছে, শেষ। পেন টুলটা দেখবো আমরা এখন। পেন টুলটা পাবো হচ্ছে টুল বারের এখান থেকে। সিলেকশন টুলটার পজিশন আমরা সবাই জানি তাই না, যে ফার্স্টে এটা থাকে, তার নিচের থেকে তার পরেরটা, যেটাকে বলা হচ্ছে পেন টুল। এটা যদি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে আমরা 4টা টুল পাবো। এখানে ক্লিক করে এনে আমরা এটা বাইরে বের করতে পারি। পেন টুল দিয়ে আমরা, পেন টুলের ব্যাপারে একটা কথা যদি বলে নেই, সেটা হচ্ছে পেন টুলকে বলা হয়, যদি পেন টুলের কাজটা শিখে ফেলি ইলাস্ট্রেটরে এসে, তাহলে ইলাস্ট্রেটরের 40 to 50% কভার করা সম্ভব শুধুমাত্র এই একটা টুল দিয়ে। কি জন্য? আমরা ফার্স্টের ক্লাসে অনেক টাইপের শেপ তৈরি করা শিখছি, ডিরেক্ট সিলেকশন দিয়ে শেপ মডিফাই করা শিখছি, কিন্তু যাই করি না কেন শুধুমাত্র পেন টুল দিয়েই যা যা করে আসছি সব কিছু করা সম্ভব। তার মানে যদি এই জিনিসটা আমরা ভালো মতো শিখে ফেলতে পারি, শেপ নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না, যে কোনো শেপ তৈরি করা সম্ভব হবে। অবশ্যই সেরকম লেভেলে শিখতে হবে, তাহলেই কোনো প্রবলেম হবে না। পেন টুল দিয়ে দুইটা জিনিস শিখবো, দুইটা জিনিস শিখলেই সব তৈরি করা সম্ভব। একটা জিনিস হচ্ছে স্ট্রেট লাইন তৈরি করা শিখবো, পরের জিনিসটা হচ্ছে কার্ভ তৈরি করা শিখবো। স্ট্রেট লাইনটা খুবই সোজা, একবার দেখাই দিলেই পারবেন, কিন্তু কার্ভটা হয়তো একটু সময় লাগতে পারে। তো প্রথমে স্ট্রেট লাইনটা একটু দেখে নেবেন সবাই কিভাবে তৈরি করতেছি। স্ট্রেট লাইন তৈরি করার জন্য কিছু করতে হবে না, শুধু একটা সিঙ্গেল ক্লিক করে আমি একটা ইনিশিয়াল পয়েন্ট তৈরি করব। ইনিশিয়াল পয়েন্ট তৈরি করলাম মানে সেখানে একটা অ্যাঙ্কর তৈরি করলাম, দেখেন নাম দেখাচ্ছে অ্যাঙ্কর, এবং মাঝখানে যে লাইনটা দেখতেছি এটা মানে হচ্ছে আমার পাথ। অন্য একটা অ্যাঙ্কর যখন আবার তৈরি করব, মাঝখানে একটা পাথও তৈরি হয়ে যাবে। আমি যদি সোজা এদিকে আসি, এখানে একটা যদি আবার অ্যাঙ্কর তৈরি করে দেই, সিঙ্গেল ক্লিক, মাঝখানে একটা পাথও তৈরি হয়ে গেল। আবার যদি নিচের দিকে আসি, এখানে আরেকটা অ্যাঙ্কর তৈরি করলাম এবং এদিকে এসে আরও একটা তৈরি করলাম, এবং লাস্টে ইনিশিয়ালি যখন আমি স্টার্টিংয়ের সাথে মিলাই দিতে যাচ্ছি, তখন আমার কার্সরে কিন্তু পেনের নিচে ছোট্ট একটা গোল চিহ্ন আসছে, খেয়াল করতেছেন আপনারা? তার মানে অন্যদিকে যখন আমি আসবো তখন কিন্তু এটা দেখাচ্ছে না, অন্য একটা অ্যাঙ্কর এখানে তৈরি করব সেখানেও দেখাচ্ছে না, কিন্তু যখন আমি স্টার্টিংয়ে এসে মিলাই দিব এই গোল চিহ্নটা দেখাবে, তার মানে পাথ এখানে বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? যদি ক্লিক করে দেই, আমি আবার সিলেকশন টুলে চলে আসলাম, এটা কিন্তু এখন একটা শেপ। স্ট্রেট লাইন তৈরি করাটাকে আরেকবার দেখাবো। প্রসেসটা হচ্ছে পেন টুলে যাব, জাস্ট সিঙ্গেল ক্লিক করে আমি যেদিকে যাওয়া দরকার সেদিকে যেতে পারবো। একটা সিঙ্গেল ক্লিক করে করে আমি সামনে যাব, কিচ্ছু করতে হবে না। আর যখন ক্লিক করতেছি এর সাথে একটা সাজেশন আসতেছে, দেখাচ্ছে আমি যেদিকে যাচ্ছি সেদিকে বরাবর একটা পাথ চলে আসছে, পাথের মতো চলে আসতেছে, তাই না? মানে সে বলে দিচ্ছে আমি যদি এখানে ক্লিক করি পাথটা আমার এরকম হবে,
এটাকে বলা হচ্ছে রাবার ব্যান্ড। সবাই কি পারবেন এটা? এটাকে দেখবেন নাকি কার্ভটাও দেখাবো? আচ্ছা, বেসিকটা এখানে কিছু তৈরি করব না, কিন্তু কার্ভটা কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করব আগে। তারপরে আমরা তো জানি না কিভাবে তৈরি করতে হয়, তারপরে কিছু তৈরি করার শেপ আমরা যখন ওভাররাইড করব তখন হয়তো একটু আইডিয়া আসবে। কার্ভ তৈরি করার জন্য সেম নিয়ম, ইনিশিয়াল অ্যাঙ্করটা আমি তৈরি করে নিব। এটাতে স্ট্রেট লাইনের সাথে কোনো পার্থক্য নাই। পার্থক্য কোথায়? সেকেন্ড টাইম আমি যখন কোনো পয়েন্ট নিব সেখানে আমি আর মাউসটা ছেড়ে দিব না। এই কথাটা সবাই মনে রাখবেন, হ্যাঁ? সেকেন্ড টাইম আমি যখন কোনো একটা পয়েন্টে যাব, সাপোজ এই পয়েন্টটাতে আসব, এবার আর কিন্তু আমি মাউস ছেড়ে দিব না। মাউস ছেড়ে না দিয়ে এটা ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কি হচ্ছে, এটা কিন্তু আর স্ট্রেট লাইন এখন থাকতেছে না, এটা কিন্তু এখন কার্ভ তৈরি করে ফেলতেছে। আমি চাইলে নিচের দিকেও আসতে পারি, আমি চাইলে উপরের দিকেও যেতে পারি। এখানে মানে পার্থক্যটা কি হচ্ছে খেয়াল করেন, কার্ভটা যখন আমার উপরের দিকে থাকতেছে মাউসটা টানতে হচ্ছে আমার নিচের দিকে, আর যখন আমি নিচের দিকে কার্ভ তৈরি করব মাউসটা দিতে হচ্ছে আমার উপরের দিকে। মানে দুইটা একটু ব্যতিক্রম, উল্টামুখী আর কি, যেটা বলা হয়। এই কাজটা করা যাচ্ছে। আমি যদি এখানে ছেড়ে দেই, এখান থেকে দেখা যাচ্ছে নাম বলতেছে হ্যান্ডেল। হ্যান্ডেলটা দিয়ে কি করা যায়? এই হ্যান্ডেলটা দিয়ে আমি এই কার্ভটাকে আবার মডিফাই করতে পারবো। আমি এখন যে অবস্থায় তৈরি করছি, আমি যদি চাই না এটা আসলে ঠিক হলো না বা ঠিক হয় নাই, আর একটু সুন্দর করা দরকার বা আর একটু অন্যরকম করা দরকার, সেক্ষেত্রে আমি হ্যান্ডেল দিয়ে এই জিনিসটাকে মডিফাই করে ফেলতে পারবো। তো এখন পেন টুলে থাকা অবস্থায় আমি যদি অল্টার বাটন ক্লিক করি, এই কার্সরটা এখন পেন দেখাচ্ছে। আমি যখন অল্টার ক্লিক করব তখন কিন্তু আর পেন দেখাবে না, এখন অন্যরকম একটা চেহারা হয়ে গেছে। দেখেন তো এই চেহারাটার সাথে মিলতেছে না? তার মানে এখন সে এই টুলটাতে কনভার্ট হয়ে গেছে, এবং এই টুলটাতে গেলে এই কাজটাই করা যায় যেটা আমি এখন করব। অল্টার চেপে ধরে, হ্যাঁ, অল্টার চেপে ধরে যদি এই পাশে হ্যান্ডেলটা আমি যদি উপর দিকে মুভ করি, দেখেন কার্ভটা কিন্তু বড় হচ্ছে, বা নিচের দিকে নিয়ে আসি কার্ভটা নিচের দিকে আসতেছে। তার মানে কি করা সম্ভব? এটা মডিফাই করা সম্ভব। আবার আগের দিকে চলে আসি, আরেকবার দেখেন। সেকেন্ড টাইম আমি আর ক্লিক করে ছেড়ে দিচ্ছি না, ড্র্যাগ করে কার্ভ তৈরি করতেছি। এদিকে আসলে এই রাবার ব্যান্ডটা কিন্তু বলে দিচ্ছে যে যেদিকে যাচ্ছি আমি, এখানে আসলে আমার কার্ভটা কিরকম হবে। বুঝতে পারতেছেন সবাই? এদিকে গেলে এরকম হবে, এদিকে আসলে এরকম হবে, এদিকে আসলে এরকম হবে। এখন আমি হয়তো এখান থেকে কোনো কার্ভই করতে চাই না, আমি একটা স্ট্রেট লাইন তৈরি করতে চাই, সেক্ষেত্রে তো আমাকে সেই অপশন দিচ্ছে না, তাই না? যেদিকে যে কার্ভ দেখাচ্ছে, স্ট্রেট আসলে তা একটু কার্ভ হয়ে থাকবে। কিন্তু এটা একটু ঝামেলাকর যে এরকম কেন হবে। যদি এরকম হয়, পরের স্টেপটাতে আমি আমার নিজের ইচ্ছা মতো যেতে চাই, এরা যে সাজেশন দিচ্ছে সে অনুযায়ী যাব না, সেক্ষেত্রে কি করব? জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে দেবো এই জায়গাটাতে। সিঙ্গেল ক্লিক করে দিলে দেখেন এখন আর কিন্তু কোনো কার্ভ ওয়াইজ কোনো সাজেশন দেখাচ্ছে না, এখন জাস্ট একটা রাবার ব্যান্ড দেখাচ্ছে। এখন আমি চাইলে যেদিকে ইচ্ছা আমি একটা স্ট্রেট লাইন এখান থেকে আঁকতে পারি, তারপরে এসে আমি আবার আরেকটা পাথ তৈরি করতে পারি, সরি আরেকটা কার্ভ তৈরি করতে পারি, তারপরে এসে আমি আরেকটা কার্ভ তৈরি করতে পারি। ব্যাপারগুলো এরকম। বোঝা যাচ্ছে? দেখা যাবে কতটুকু বোঝা যায়। তারপরে সবাই ডিজাইনার হয়ে যাবেন আজকে। দেখেন একটা শেপ নিলাম আমি, একটা রেক্টেঙ্গেলে 4টা অ্যাঙ্কর থাকে, তাই না? 4টা অ্যাঙ্কর থাকে। তো আমি চাইলে কি করতে পারি, এই যে দুইটা টুল দেখা যাচ্ছে, একটাকে বলা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, সরি অ্যাড অ্যাঙ্কর টুল, আর একটা হচ্ছে ডিলিট, মানে একটা অ্যাড করে একটা ডিলিট করে। এদের কাজ হচ্ছে কোনো একটা শেপের মধ্যে অ্যাঙ্কর ইনক্রিজ করা অথবা ডিক্রিজ করা। যখন এটা সিলেক্ট করে নিলাম, একটা পেনের নিচে একটা কি চলে আসছে, প্লাস চিহ্ন চলে আসছে, তাই না? যখন আমি পাথে ক্লিক করব, এই জায়গাটাতে কি হচ্ছে, একটা অ্যাঙ্কর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখেন নাম বলতেছে অ্যাঙ্কর, তাই না? আবার কি করতে পারবো,
এদিকে আরেকটা তৈরি করতে পারবো, এদিকে আরেকটা তৈরি করতে পারবো। মানে আমি এক্সট্রা 3টে অ্যাঙ্কর তৈরি করে ফেললাম। কি জন্য করলাম, আমি কোন কারণে করলাম সেটা করা যেতে পারে। এই শেপটাকে মডিফাই করার একটা ওয়ে হতে পারে এরকম অ্যাঙ্কর তৈরি করা। দেখেন এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন নিয়ে এটাকে যদি আমি এক্সপান্ড করে দেই, সে কিন্তু আর এখান থেকে দৌড়াচ্ছে না, এখন কিন্তু সে এই জায়গাটা থেকে দৌড়াচ্ছে। মাঝখানে একটা ছিল, এটাকে যদি আমি তুলি উপর দিকে, এখন কি হচ্ছে, এই জায়গাগুলোতে সে কিন্তু স্টপেজ পাচ্ছে, তাই না? তার জন্য ওই জায়গাটা থেকে সে ভেঙে যাচ্ছে। এরকম কাজের জন্য এরকম করা যেতে পারে। এখন চাইলে আমার এক্সট্রা কোনো যদি অ্যাঙ্কর এভাবে থেকে যায়, চাইলে কি করতে পারবো, সেটা থেকে আবার এই ডিলিট থেকে ডিলিট করে ফেলতে পারবো। ডিলিটটা কি করতেছে, একটা মাইনাস চিহ্ন শো করতেছে। জাস্ট ক্লিক করব, দেখেন এই জিনিসগুলা একটা একটা করে ডিলিট হয়ে যাবে। এটা তো সেন্টার ছিল, এটাতে ক্লিক করলে সে কি হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। সব ডিলিট করে ফেলা সম্ভব এটা দিয়ে। আর এটা কি ছিল, এটা তো আমরা আগেই দেখছি, কিন্তু এটার আরেকটা ইউজ দেখব। এটা দিয়ে কি করা যায়, কার্ভ তৈরি করা যায়, কোনো একটা এজকে কার্ভ বানায় ফেলা যায়। জাস্ট সিম্পলি এই টুলটা যদি সিলেক্ট করে নেই এবং এই কোণাটা যদি আমি ধরে জাস্ট ড্র্যাগ করি, কি করতেছে দেখেন, এই কোণাটা কিন্তু এখন কোণা নাই, এটা কিন্তু একটু কার্ভ হয়ে গেছে, তাই না? আবার যদি একটা সিঙ্গেল ক্লিক করে দেই, আগের মতো হয়ে যাবে। এই পাশটা ধরেও এটা করা সম্ভব। উল্টার দিকে টানলে কি হয়ে যাচ্ছে দেখেন, কিছুটা গিটের মতো হয়ে যাচ্ছে। ডিম বানায় ফেলছে একদম। আচ্ছা, তো এই জিনিসটা করা সম্ভব। মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন, আমি এই জিনিসটা শেপটা সিলেক্ট রাখলাম। ইনিশিয়ালি দেখছিলাম অল্টার চাপলে কি হয়ে যায়, পেন টুলে থাকা অবস্থায় এই টুলটাতে চলে আসি, তাই না? এখন দেখেন এই শেপটা যদি সিলেক্ট করে রাখি, সেক্ষেত্রে আমি পাথে আসলে পেনের সাথে প্লাস চিহ্নটা চলে আসতেছে, তার মানে সে এই টুলটার কাজ এখন করবে। বুঝাতে পারলাম আমি? আচ্ছা, মানে আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই একটা টুল থেকে বাকি 3টা টুলের কাজও করা সম্ভব। একটা টুলের কাজ আমরা অলরেডি করা দেখছি, তাই না? যে অল্টার চেপে পেন টুল থেকে কার্ভ মডিফাই করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করতে পারি। এই টুলটার নাম কিন্তু ছিল অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলটার কাজ করতে পারছি, এখন বাকি 2টা টুলের কাজও করা সম্ভব। যদি পেন টুলে থাকি, কোনো শেপ সিলেক্ট অবস্থায় থাকে, কোনো পাথ বরাবর আসলেই সে কিন্তু প্লাস সাইনটা নিয়ে চলে আসে। দেখেন এখন নাই, কিন্তু যখন পাথে আসতেছি তখন প্লাস দেখাচ্ছে। ক্লিক করলে অ্যাঙ্কর অ্যাড করে ফেলতেছে। আবার যদি কোনো অ্যাঙ্করের উপরে যাই, তখন সে আবার মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এখন সে ডিলিট করতে পারবে। তার মানে কি করা যাচ্ছে, এক পেন টুল থেকে বাকি সবগুলোর কাজও করা যাচ্ছে। সেটা আসলে তেমন মেজর কোনো ইস্যু না, যেহেতু আমরা ভেঙে ভেঙে 3টার কাজ শিখছি। জাস্ট একটু দেখালাম এটা। এখন যেটা দেখব, এই পেন টুলের ইউজেসগুলো শিখবো এবং সুনির্দিষ্ট ওয়েতে শিখবো। এতক্ষণ তো আমরা দেখলাম যে হাবি জাবি তৈরি করলাম আমরা, তো এখন কিছু জিনিস তৈরি করব যেগুলো কিনা আমরা আগেই শিখছি। স্টার নিব, দেখে নেন, কাজ পরে করেন। এই স্টারটা নিচ্ছি, স্টারটাকে কি করব, গাইড তৈরি করব। গাইড বানানো আমরা শিখে ফেলছি, তাই না? গাইড করে যদি লক না করা থাকে, লক করে ফেলবো। এখন এটা তো আমার কাজে কোনো ইফেক্ট ফেলবে না, কিন্তু আমি আউটলাইনটা দেখতে পাবো এবং এর উপরে আমি ওভাররাইট করব। কিছুটা এরকম ছোটবেলায় আমরা যখন সরাসরি লিখতে পারতাম না, স্লেটের মধ্যে লিখে দিত টিচাররা, আমরা সেটার উপরে চক দিয়ে ওভাররাইট করতাম। সেই কাজটা এখানে করব আমরা। যদিও ইনিশিয়ালি এই কাজটা খুবই সোজা, আস্তে আস্তে কাজটা কঠিন হবে। এখানে কিছুই করতে হবে না, স্ট্রেট লাইন পুরাটা। তার মানে কি করব, আমি সিঙ্গেল ক্লিক করে করে এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবো। 1 মিনিট লাগবে না আপনাদের বানাতে এটা। তৈরি করে ফেলছি। এটাকে যদি আমি সরাই দেই, দেখেন আলাদা, এটার মতোই হুবহু এটা তৈরি হয়ে গেছে। এটা সবাই পারবেন, আমি এটা আশা করতেই পারি, তাই না? এর পরেরটাতে যাব, এটা আনলক করে দিচ্ছি, এটা ফেলেই দিই, নতুন করে আবার দেখব।
সেম আরেকটা শেপ নিচ্ছি, স্টারটাকেই এবার একটু অন্যরকম শেপ দিব, একটা ইফেক্ট দিব। সেই ইফেক্টের ভ্যালুটা মনে রাখবেন, আপনারা সেই ইফেক্ট দিয়ে সেম জিনিস সবাই তৈরি করে সেম জিনিসের উপর সবাই পাত করবেন। এটা আপনাদেরও করতে হবে। প্রসিডিউরটা দেখেন, প্রথমে একটা স্টার নিচ্ছি এবং স্টারটাকে একটা ইফেক্ট দিব ইফেক্ট মেনু থেকে। ইফেক্টে এসে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এবং সেখান থেকে আসবো টুইস্ট। জিনিসটা একটু লিখে নিতে পারেন মনে না থাকলে। ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে টুইস্ট। সংক্ষেপে লিখে ফেলেন। কোথায় থেকে কোথায় আছে সেগুলা ব্লু হয়ে আছে দেখেন। সংক্ষেপে লিখেন, পুরো লিখতে হবে না। টুইস্টে চলে আসলে একটা পপ আপ দেখাবে, সেখান থেকে আমি একটা ইনপুট দিয়ে দিব, একটা অ্যাঙ্গেল ইনপুট দিব। সেই ইনপুটের ভ্যালুটা হচ্ছে 45। সবাই এই ভ্যালুটাই দিবেন যাতে সবার শেপ সমান হয়। যখন ওকে করে দিব, প্রিভিউ দেখার একটা ওয়ে আছে যে 45 দিলে আসলে কিরকম লাগবে দেখতে। স্টারটা এখন আর এরকম থাকবে না, এখন এরকম লাগবে দেখতে স্টারটা। বুঝতে পারছেন? এখন দেখেন আগের এই শেপটাও কিন্তু দেখাচ্ছি একটু আউটলাইনে, তাই না? এই অবস্থায় যদি এটাকে আমি গাইড তৈরি করি, গাইড কিন্তু আর ওই পেঁচানোটা হচ্ছে না, টুইস্ট হয়ে যাওয়াটা হচ্ছে না, আগেরটাই হচ্ছে। আসলে এটা তো আমরা চাচ্ছি না। কোনো ইফেক্ট যদি দেই সেক্ষেত্রে কি করতে হবে, এটার অ্যাপিয়ারেন্সটাকে এক্সপান্ড করে ফেলতে হবে। তারপরে আমরা এই শেপটাকে মার্জ করে ফেলতে পারবো। আগে যে শেপটা ছিল সেটাকে বলা হয় প্যারেন্ট, পরে যেটা আসতেছে সেটাকে চাইল্ড অথবা ইন্টারমিডিয়েট, যে কোনো একটা বলা হতে পারে। এই জিনিসটাকে যদি আমরা এক্সপান্ড করে দেই, এর অ্যাপিয়ারেন্সটা এখন যেভাবে শো করতেছে বা পরবর্তীতে যেটা আসছে সেটাতে যদি মার্জ করে দেই, তাহলে আমি আবার যদি গাইড করে ফেলি, এই টুইস্ট করা শেপটাই গাইড হিসেবে পাবো। এক্সপান্ড করার জন্য অবজেক্ট মেনুতে যেতে হবে, এক্সট্রা একটা কাজ এটা। অবজেক্ট মেনুতে যেতে হবে, সেখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই কাজটা করতে হবে। এটা যদি করে দেই, দেখেন ওই শেপটা ওইটার সাথে মার্জ হয়ে গেছে। এখন আবার আগের মতোই কাজটা করব, জাস্ট সিলেক্ট করে নিয়ে মেক গাইড করলে দেখেন কি হচ্ছে, টুইস্ট করা শেপটা আমি গাইড হিসেবে পাচ্ছি। এখানে একটু কার্ভ আছে না? স্ট্রেট লাইন তৈরি করা তো ইজি, কিন্তু কার্ভ তৈরি করাটাই তো আমাদের চ্যালেঞ্জ। যে কোনো একটা জায়গা থেকে আমি শুরু করতে পারবো, কিন্তু শুরু করার সময় আমি একটু মাথায় রাখবো যে আমি শুরু এখান থেকে করতেছি, তো এখানে এসে শেষ করতে গেলে কি আমি সুবিধা পাবো কিনা, বা আমার সোজা হবে কিনা, বা কার্ভটা আমি ঠিক করতে পারবো কিনা, সেরকম একটা জিনিস চিন্তা করে রাখতে হবে। কারণ এখানে আসলে চিন্তা করার কিছু নাই, এক ওয়েতে শুধু কার্ভ হবে। কিন্তু যখন কোনো কমপ্লেক্স শেপ হবে তখন কিন্তু কার্ভ সব এক ওয়েতে যাবে এরকম নাও হতে পারে, এক একটা এক এক রকম যাবে, বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে যাওয়া লাগতে পারে। সেক্ষেত্রে একটু দেখে নিতে হবে কোন জায়গাটা থেকে শুরু করলে সুবিধা পাবেন। আমি আপাতত এখান থেকে শুরু করতেছি, কাজ করার সময় একটু জুম করে নিলে হয়তো কাজের কোয়ালিটি ভালো হতে পারে। এখানে এসে আরেকটা অ্যাঙ্করে ক্লিক করলাম, এই জায়গাটা যতটুকু মিলানো সম্ভব মিলানোর চেষ্টা করতেছি, মোটামুটি আমি মিলালাম। আর এখানে এসে আমার এখানে আসতে গেলে কি হচ্ছে, এখানে একটা কার্ভ তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, একটা ক্লিক করে এর মাথাটা কেটে দিব। কেটে দিয়ে এখন দেখেন আমি স্পেসার ইউজ করব, এখানে স্পেস ইউজ করে আমি একটু উপরের দিকে চলে গেলাম। এখানে এসে আবার একটা ক্লিক করে নিচের দিকে এনে কার্ভটা তৈরি করব। আবার এই মাথাটা কেটে দিব, ডান দিকে এসে এখান থেকে পারা যাবে এই কাজটা? হ্যাঁ, চেষ্টা করে অবশ্যই। আগে আমার কাজটা দেখে নেন। ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে পারা যাবে, তারপরেও দেখবেন যে একটু সমস্যা হবে। এরকম হতে পারে অনেক সময়, দেখেন অনেক সময় এরকম হতে পারে যে আপনি এই অবস্থায় আছেন, এখন এটা ধরে তো আপনার পিছন দিকে টান দেওয়া লাগতেছে, কারণ কি হচ্ছে বাউন্ডারি পার হয়ে যাচ্ছে জন্য এটা আবার নিচ দিকে চলে আসতেছে, ঝামেলা না? এক্ষেত্রে কি করব, জাস্ট একটু ধরে টান দিব, মানে কার্ভটা তৈরি করব। তারপরে আমি জুম করে এসে
অল্টার চেপে এই মাথাটা ধরে আমি ঠিক করব। এখন আর ওইদিকে আমি গেলাম না, এইদিকে এসে আমি এখান থেকে ঠিক করার চেষ্টা করব, মানে দুই দিক থেকেই করা সম্ভব। আপনাদের যেটা করতে হবে, পেন টুলে আসার পরে মাউসটা নিয়ে একটু ফ্রি হতে হবে। অনেকে দেখা যায় যে মাউস নিয়ে কোন দিকে যাবেন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এই জিনিসটা যখন ঠিক হয়ে যাবে, এমনিতেই স্মুথ শেপ তৈরি করতে পারবেন। তার জন্য বাসায় একটু প্র্যাকটিস দরকার এই জিনিসটা। আজকে হোম টাস্ক থাকবে আপনাদের পেন টুলের উপরেই। লাস্টে এসে এটা আমি শেষ করে ফেললাম। সেম হচ্ছে না একবারে? ট্রাই করেন আপনারা, একটু দেখেন, আবার কাজ বন্ধ করে এটাও তৈরি করে দেখাবো, তারপরে আপনারা করবেন আবার আগের মতো। আবার স্টারই নিব, সেম একটা স্টার নিচ্ছি, স্টারটাকে এবার অন্য একটা ইফেক্ট দিব। এখান থেকে এসেই এবার ইফেক্টটা হবে পাকার অ্যান্ড ব্লোড। এই ইফেক্টটা দিয়ে এটার ভ্যালু দিব 44। 44 কেন দিচ্ছি? সবাই এটা ইউজ করব তার জন্য। রিভিউতে গেলে দেখেন শেপটা এবার একটু আগের থেকে ডিফিকাল্ট হচ্ছে। ফুলের মতো লাগতেছে না? এটাও আগের মতোই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে গাইড তৈরি করব এবং গাইডটা লক করে নিব। প্রসিডিউর সেম, শুধু ইফেক্টটা আলাদা দিছি, তাই না? পারা যাবে তো এবার? মানে এই গাইড পর্যন্ত তৈরি করতে কোনো সমস্যা হবে না কারো, তাই না? এখন পেন টুল দিয়ে পাথ করব। একটু কাজ বন্ধ করে একটু দেখে নেন। পাথ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার পাথটা হবে, পাথ যখন করব পাথটা আমি সর্বোচ্চ স্মুথ করার চেষ্টা করব সর্বনিম্ন অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করে। কথাটা কি কঠিন হয়ে গেল? মানে আমার মাথায় রাখতে হবে আমি অ্যাঙ্কর কম ইউজ করে কিভাবে আমি পাথটা সুন্দর এবং স্মুথ করতে পারবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাথ করার। সেক্ষেত্রে একটা জিনিস যদি খেয়াল করেন, আমি এই জায়গায় একটা স্টার্টিং শুরু করলাম আমার, বা ইনিশিয়াল পয়েন্ট তৈরি করলাম। তারপরে দেখা যাবে আমি যদি এই পর্যন্ত আসি বা এই পর্যন্ত আসি, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, বা আমি এর কি বলা হয় এটাকে, ব্যাস বা ব্যাসার্ধ কিছু একটা তো বলবে, তাই না? সেই জায়গাটা যদি আমি নেই, ধরেন এই জায়গাটা পর্যন্ত নিচ্ছি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কার্ভটা সুন্দর দিবে, তারপরে কার্ভটা কিন্তু একটু বাঁকাচোরা হয়ে যাবে। বাঁকাচোরা বলতে আসলে চ্যাপ্টা হয়ে যাবে। তো এই শেপটার জন্য যদি আমরা চিন্তা করি, তখন আমি কিন্তু চাইলে এই পর্যন্ত এসে একটা শেপ তৈরি করতে পারবো না, তাই না? ম্যাক্সিমাম এই পর্যন্তই কিন্তু নেওয়া সম্ভব ছিল, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমি নিলে আমার কার্ভটা যেদিক দিয়ে আসার কথা সেদিক দিয়ে আসতেছে না। তার মানে এই পর্যন্ত আমি নিতে পারতেছি না। এই পর্যন্ত যদি নেওয়ার চেষ্টা করি তাও হচ্ছে না, তাই না? তাও সম্ভব হচ্ছে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কোন পর্যন্ত নিলে আমি জিনিসটা সুন্দর করতে পারবো। আবার এরকম না যে এইটুকু এসে নিব তারপরে আবার এইটুকুতে যাব, এরকম যেন না হয়। কারণ এইটুকু আমি ইজিলি আসতে পারবো, দেখেন এইটুকু কিন্তু আমি ইজিলি চলে আসতে পারবো এই জিনিসটা দিয়ে। একটু সমস্যা হচ্ছে, আর একটু নিচের দিকে আসা লাগবে। তো যে জিনিসটা চেষ্টা করতে হবে যে অনর্থক অ্যাঙ্কর ইউজ না করে সব থেকে কম অ্যাঙ্কর ইউজ করে পাতটাকে কত সুন্দর করা যায় এই জিনিসটা কনসিডারেশনে রাখতে হবে। বুঝতে পারছেন সবাই কথাটা? এখন পাতটা একটু তৈরি করা দেখেন আমার, এখান থেকে নিয়ে দেখতে পারি মিলে যাচ্ছে। এখানে একটা বাঁক আছে, সেই বাঁকটা একটু এখান থেকে এনে দেখি যে কভার করতে পারে কিনা। মোটামুটি কভার করতে পারতেছে। পুরাটাও দেখতে পারতাম যে পুরাটা আনতে পারে কিনা। চেষ্টা করে দেখতে তো দোষ নাই, তাই না? পুরাটাই পারতেছে।
একটু সমস্যা হচ্ছে যদিও, এই পাশটা মিলে নাই, আগেরটা পারফেক্ট ছিল। এটা পারফেক্ট। এই যে কনসিডারেশনের কথাটা বললাম, এখন হয়তো একটু সমস্যা হবে, 2-3 বার করার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার হাতটা কভার করতে পারতেছে যে কতটুকু আমার কার্ভটা নিয়ে সুন্দর তৈরি হবে। পিছন দিক থেকে ঠিক করার ব্যাপারটা কি ক্লিয়ার সবাই এখন? এখানে এসে কিন্তু আবার পুরোটা নেওয়া যাচ্ছে। এখানে নেওয়া যাচ্ছে না। কাজটা কি দেখে বোঝা যাচ্ছে? যত কঠিন ভাবছিলেন তত কঠিন, নাকি তার থেকেও কঠিন? একসাথে কিন্তু বেশ কিছু ইউজ করতেছি, দেখেন আমি স্পেস ইউজ করতেছি, অল্টার ইউজ করতেছি। এই কাজগুলো যদি ইউজ টু হয়ে যান, দেখবেন আপনাদের কার্ভগুলো তৈরি করতে এত বেশি সময় লাগবে না। সামনে বসে ক্লিক করতেছেন তাই না? এটা আমার কানে বেশি আসে, বুঝছেন ভাইয়া? আর একটা পাতা আছে। এখন প্রশ্ন হলো যে কি করে আমরা বুঝবো যে এখানে সর্বনিম্ন সংখ্যক অ্যাঙ্কর ব্যবহার হচ্ছে, আবার কি করে বুঝবো যে সর্বোচ্চ সংখ্যক? ওই যে আমি বললাম, 2-3টা কাজ করলে নিজে থেকে এই জিনিসটা চলে আসবে। কিন্তু বোঝার কোনো উপায় আছে কি, কেউ তো করতে পারে? আমি মনে করি যে বোঝার উপায় একটা উদাহরণ দিতে পারি। যেমন একটা সার্কেল আমরা এরপরে শিখবো, একটা সার্কেলে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে বলতে পারেন? 4টা। তার মানে 4টা অ্যাঙ্কর নিয়ে যদি একটা সার্কেল তৈরি করতে পারেন, সেটা স্ট্যান্ডার্ড। জান বের হয়ে যাবে দেখবেন করতে। এগুলা ইরেগুলার শেপের ক্ষেত্রে তো ওইটা স্ট্যান্ডার্ড বলে দেওয়া যায় না, কিন্তু কত কম নিয়ে আপনি পারফেক্ট করতে পারতেছেন সেটা আসলে বিবেচিত হবে। মোটামুটি সেম হয়ে গেছে না? এই কাজটা আপনারা করেন এখন, দেখে নেন।
এরকম একটা ইলিপস তৈরি করবো এবার। এই ইলিপসটা তৈরি করার চেষ্টা করতে হবে। দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি। একটা অ্যাঙ্কর, এখানে আরেকটা অ্যাঙ্কর। কম বেশি হচ্ছে কিন্তু, তাই না? দেখি আমারটা কি হয়েছে। গোল মনে হচ্ছে? এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটু সমস্যা থেকে যাচ্ছে, তাই না? আপনারা প্রথমে কি চেষ্টা করবেন সেটা হচ্ছে 5টা থেকে 6টা নিয়ে ইলিপসটা কমপ্লিট করার চেষ্টা করবেন, এই সার্কেলটা কমপ্লিট করার চেষ্টা করবেন। তখন কিন্তু এর থেকে স্মুথ করা সম্ভব হবে, তাই না? তারপরে একটা কমায় দিবেন, প্রথমে 6টা নেন, তারপরে 5টা নেন, তারপরে 4টা নিয়ে করার চেষ্টা করেন। দেন জিনিসটা মজার, এই জিনিসটা কাজে লাগবে আমাদের পরের ক্লাসে। আপাতত জাস্ট প্রসিডিউরটা দেখব, পরের ক্লাসে এটা কাজে লাগায় হয়তো একটা ডিজাইন তৈরি হবে ছোটখাটো। একটা স্টার নিচ্ছি, স্টারটা দিয়ে এটার রেজাল্টটা ভালো বোঝা যাবে। যে দুইটা টার্ম শিখবো সেটা হচ্ছে রোটেট আর রিফ্লেক্ট। রোটেট কি করে? ঘুরাই দিবে, এটা তো জানি, তাই না? রিফ্লেক্ট কি করে, এটা কি জানি? আচ্ছা, কি করবে সেটা আমরা দেখব। প্রথমে রোটেট করাটা শিখি। রোটেট রিফ্লেক্টর টুলটা পাবো শেপ টুলের পরে ছিল পেন্সিল টুল, তার নিচেই পাওয়া যাবে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল অথবা রোটেট টুল যে কোনো একটা পেয়ে যাবেন। এটাতে দুইটা টুলই আছে, যদি রাইট বাটন ক্লিক করি রোটেট রিফ্লেক্ট দুইটা দেখাবে। আমি কি করছিলাম, জাস্ট ধরে বের করে নিয়ে আসছিলাম। এটা তো সবাই পারবেন, তাই না? প্রথমে রোটেটটা দেখব। রোটেটটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই, জাস্ট কি করতে হবে, শেপটা সিলেক্ট রাখতে হবে। এই রোটেট টুলটাতে যদি সিঙ্গেল একটা ক্লিক করি, দেখেন এর সেন্টারটা কিন্তু সে দেখাই দিচ্ছে। ইনিশিয়ালি সেন্টারটা দেখাই দেয় যে কোন বরাবর সে রোটেট করবে। সেন্টারে যদি আমি একটা ক্লিক করে দেই, সেন্টারটা ফিক্সড করে ফেললো। এখন যদি আমি এখানে ধরে টান দেই, সে কি করতেছে, ওই জায়গাটা ফিক্স রেখে রোটেট করতেছে। এই ব্যাপারটা কি ক্লিয়ার? দেখেন এখানে ছেড়ে দিচ্ছি, সে এই জায়গাটাতে চলে আসতেছে, আগের পজিশনে কিন্তু এখন আর নাই। এই সেন্টারটাকে কি করতে পারবো, আমি টেনে এই মাথায় আনতে পারবো। এখন যদি রোটেট করি, এই জায়গাটাকে সে সেন্টার করে রোটেট করতেছে। খুব বেশি কঠিন কি ব্যাপারটা? শুধু বুঝতে হবে কখন রোটেট করতেছে, কখন সেন্টার ফিক্স করতেছে। যখন আমার কার্সরটা এই যে দেখেন একটু চার দিক থেকে এরকম হয়ে আসছে না, এখন সে সেন্টার ফিক্সড করবে। এখন সে সেন্টার ফিক্সড করবে, তারপরে কার্সরটা কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে না, এখন সে রোটেট করবে। এখন কিন্তু সে রোটেট করতেছে, কিন্তু এখানে ধরে যখন আবার নিয়ে আসবো, এটা
আবার কালো হয়ে যাচ্ছে, তখন সে আবার রোটেট করতেছে। এই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, রোটেট আরো একটা ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে আমি যদি আবার ইনিশিয়াল পজিশনে চলে যাই, বা না গেলেও চলে, এটা থেকেই করি। এই রোটেট বাটনটাতে এর আগে কি করছিলাম, সিঙ্গেল ক্লিক করছিলাম। এখন যদি ডাবল ক্লিক করি, একটা ম্যানুয়াল পপ আপ পেয়ে যাব যে কত ডিগ্রি রোটেট আমি করতে চাচ্ছি। এটা আরেকটু স্পেসিফিক না, যে কত ডিগ্রি রোটেট করতে চাচ্ছি সেটা আমি করে ফেলতে পারবো। সাপোজ এই শেপটাকে আমি, এখানে কত দেয়া আছে, 67 দেয়া আছে, আমি 25 ডিগ্রি রোটেট করব, অথবা -25ও হতে পারে। তো প্রিভিউ দেখাবে সে 25 ডিগ্রি করলে সে শেপটা এখান থেকে এখানে আসবে। এখানে ওকে যদি করে দেই, তাহলে জাস্ট সে কি করবে, রোটেট করে দিবে। এই পাশে আরেকটা অপশন পাওয়া যাবে যেটাকে বলা হচ্ছে কপি। কপি মানে কি হচ্ছে, যে ইনিশিয়াল এখন যেটা আছে সেটা তো থাকবেই, 25 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আরো একটা শেপ কপি হবে। দেখেন আমি যদি কপি করে দেই, ইনিশিয়ালটা ছিল 25 ডিগ্রি সরে এসে এই শেপটা আবার তৈরি হয়েছে, মানে ওইটাও ছিল এটাও থাকতেছে। কপি আর ওকে এর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? কপি মানে কি করতেছে, রোটেট করে আসতেছে নতুন একটা কপি নিয়ে, আর যদি জাস্ট আমরা ওকে করে দেই, ওই শেপটাই রোটেট করে চলে আসতেছে। এখন আবার যদি আগের পজিশনে যাই, একটু আগে দেখছিলাম সিঙ্গেল ক্লিক করে এখান থেকে সেন্টার ফিক্স করে দিয়ে এখান থেকে শুধু রোটেট করতে পারতেছি, তাই না? এখন কিবোর্ড থেকে যদি অন্য একটা কি ধরি, অল্টার যদি ধরি, অল্টার চাপলে কি হবে, একটু আগে যেটা করলাম কপির কাজটা করা যাবে। শুধু অল্টার চেপে রোটেট করার সময় শুধু অল্টারটা চেপে ধরে রাখছিলাম, সে কপির কাজটা করে দিছে। খুব কঠিন হয়ে গেল ব্যাপারটা? যে কোনো একটা প্রসিডিউর জানা থাকলে পারা যাবে। এরপরে কি ছিল, রিফ্লেক্ট। রিফ্লেক্টের জন্য একটু মডিফাই করবো এই শেপটা যাতে বুঝতে সুবিধা হয়। ডিরেক্ট সিলেকশন নিয়ে অর্ধেক ফেলে দিচ্ছি স্টারটা, হ্যাঁ, স্টারের অর্ধেকটা আমি ফেলে দিলাম। কারণ রিফ্লেক্ট করতে চাইলে কি করব, প্রথমে ম্যানুয়ালটা দেখি, ডাবল ক্লিক যদি করি আগেরটার মতো একটা পপ আপ চলে আসবে এবং সেখান থেকে দেখাবে রিফ্লেক্ট মানে প্রতিচ্ছবি বলছিলেন তাই না? তো সে বলে দিবে যে প্রতিচ্ছবিটা কোন দিকে হবে, এটা কি হরাইজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে। তো ভার্টিক্যাল মানে হচ্ছে, এখানে কিন্তু আবার উল্টাটাই বোঝাচ্ছে, দেখেন ভার্টিক্যাল মানে হচ্ছে সে ডান পাশ থেকে বাম পাশে করবে, আর হরাইজন্টাল হলে সে উপর থেকে নিচ দিকে করবে, এখান থেকে বলে দিচ্ছে। তার মানে ভার্টিক্যালি 90 ডিগ্রি যদি হয়, অ্যাঙ্গেল আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, চাইলেই চেঞ্জ করতে পারবো, 90 ছাড়া অন্য কিছু দিতে পারবো, 45 হতে পারে, 180 হতে পারে, যে কোনো কিছু আমি দিতে পারবো। প্রথমে ভার্টিক্যাল 90 দিলে কি হয় সেটা একটু দেখে নিব। প্রিভিউ যদি দেই, সে কি করতেছে, শেপটা এরকম ছিল এরকম করে দিচ্ছে, তাই না? আর যদি হরাইজন্টালি নেই, সে কি করতেছে, এরকম ছিল এরকম করে দিচ্ছে। পার্থক্য ক্লিয়ার? কপি করলে কি হয়, একটা কপি আসবে, যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি সেটা কপি আসবে, আগেরটা আগের মতোই থাকবে। কপি করেই দেখি যে আসলে কি পার্থক্য তৈরি হলো। এটা আগের ছিল, এটা পরে আসছে, মানে এই শেপটা যদি এরকম থাকে এই শেপটা এরকম হয়ে গেছে, মানে উল্টা হয়ে গেছে। এটা ছিল ম্যানুয়াল প্রসেস, যে জায়গায় চাচ্ছি সেই জায়গায় পাচ্ছি না। আমার এই প্রতিচ্ছবিটা তৈরি হওয়া উচিত ছিল এটার সাথে ঘেসে, তাই না? তাহলে এই জিনিসটা স্টার আবার পুনরায় ফিরে পেতাম। সেই কাজটা দেখি করা যায় কিনা। একটা সিঙ্গেল ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করে আমি জাস্ট রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমার সেন্টারটা দেখাচ্ছে এই জায়গাটাতে। আমি কি করতে পারি, এই জায়গায় যদি একটা সিঙ্গেল ক্লিক করি, আমার সেন্টারটা এখানে চলে আসবে। সবাই এটুকু ক্লিয়ার? তারপরে আমি কি করব, আমি যদি এখন এটাকে রিফ্লেক্ট করতে চাই, তার মানে কি আমার একটা কপিও লাগবে, তাই না? কপি লাগবে এবং স্ট্রেট সোজা হওয়া লাগবে, বাঁকা হলে তো হবে না। সেক্ষেত্রে কিবোর্ড থেকে দুইটা কি নিব, শিফট নিব, শিফট কি করবে, সে সোজা রাখার কাজটা করবে, আর অল্টার নিব, অল্টারটা কি করবে, সে কপি করার কাজটা করবে। শিফট অল্টার চেপে যদি আমি ঠিক এই মাথাটায় ক্লিক করি, একটা সিঙ্গেল ক্লিক করছি, লেফট ক্লিক,
আমার স্টার কিন্তু আবার হয়ে গেছে, তাই না? কিন্তু আলাদা, যে পার্টটা আমি রিফ্লেক্ট করছি সেটা কিন্তু আলাদা। এটুকু সবাই বুঝতে পারছেন? স্যার আরেকবার দেখাবো, ঠিক আছে, ভুলে গেছিলাম, ধন্যবাদ। তো এই দুইটা পাথকে যদি আমি এক জায়গায় করতে চাই সেক্ষেত্রে পাথটা জয়েন করে দিতে হয়। জয়েন করব কি, পুরোটা জয়েন করব নাকি তুই এই শুধু এই মাথাটা আর এই মাথাটা জয়েন করে দিলেই হবে? একটু কমন সেন্স ইউজ করে দাও। দুই মাথা জয়েন করে দিলে পুরোটা লেগে যাবে, তাই না? সেক্ষেত্রে আমাদের পাথ জয়েন করার জন্য ইউজ করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। কারণ সে কি করবে, ইন্ডিভিজুয়াল এই জায়গা থেকে অ্যাঙ্করগুলো সিলেকশন নিতে পারবে, তাই না? আমি যদি শুধু এই দুইটা মাথা ক্লিক করে নেই, সিলেকশন নেওয়ার স্টাইলটা দেখেন, জাস্ট ওই জায়গাটুকু আমি রাখছি আমার এরিয়ার মধ্যে, ওই দুইটা অ্যাঙ্কর কিন্তু সিলেকশনে চলে আসছে। সিলেকশন নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনু থেকে পাথ নামে একটা অপশন পাবো, তার মধ্যে জয়েন, প্রথমেই যে অপশনটা পাচ্ছি জয়েন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। জয়েন যদি করে দেই, এই জায়গাটা জয়েন হয়ে গেছে এবং কি দেখাচ্ছে, এই জায়গাটাতে একটা ভিতরে যে গোল যে সিম্বলটা ছিল সেটা চলে আসছে। তার মানে কি, এই জায়গাটা জয়েন হয়ে গেছে। চাইলে আমি এটাকে এখন রেডিয়াস তৈরি করতে পারবো, এর আগে অপশনটা ছিল না, তাই না? এই জায়গাটা জয়েন হয়েছে, শুধু এই জায়গাটা কিন্তু জয়েন হয় নাই। এই জায়গাটা আবার আমি জয়েন করে দিব। এবার আর মেনুতে যাব না, কন্ট্রোল জে শিখে আসছি, তাই না? কন্ট্রোল জে, এখানেও জয়েন করে দিলাম, এই গোল্লাটা এখানেও দেখাচ্ছে। এখন যদি আমি আবার সিলেকশন টুলে চলে যাই, একটা ধরে টান দিচ্ছি, দুইটাই কিন্তু চলে আসতেছে। তার মানে কি, এরা এখন জয়েন হয়ে গেছে, একটা ইন্ডিভিজুয়াল শেপ তৈরি করে ফেলছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ট্রাই করে